উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলার সম্পূর্ণ সাজেশন। সম্পূর্ণ বলতে এখানে রয়েছে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ভাষা, রচনা, অর্থাৎ এমসিকিউ এসিকিউ বাদ দিয়ে সমস্ত অংশের সাজেশন আজ একই সাথে একটি ভিডিওতে করে দেওয়া হলো। তো অবশ্যই পুরোটা দেখো এবং দেখে নাও এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আগে প্রস্তুত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে অবশ্যই করে নিও, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকেই তুলে ধরা হলো। প্রথমেই শুরু করছি গল্প দিয়ে। যেহেতু তোমাদের এমসিকিউ এবং এসিকিউর পর গল্প দিয়ে স্টার্ট হয় প্রশ্ন, প্রশ্নের দাগ সংখ্যা যেখানে 3 সেখানে দুটো প্রশ্ন থাকে 3.1 এবং 3.2। তিনটে গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা 2024-এর জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাত, অর্থাৎ ভাত থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি দেওয়া হলো, তারপর ভারতবর্ষ, তারপরে কে বাঁচায় কে বাঁচে। তুমি একটি করলেই যদি পুরোটা করতে পারো তাহলে কিন্তু বাকি দুটো পড়ার প্রয়োজন নেই বড় প্রশ্নের জন্য। তাহলে উত্তর দিতে হবে টু দ্য পয়েন্ট। 5 নম্বরের জন্য 5টি অনুচ্ছেদ, প্যারাগ্রাফ ভালো করে লিখতে হবে। ভাত এখান থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে। প্রথমেই দেখো দুর্যোগের রাতের বিষয়টি। লাইন কিন্তু অনেকগুলো হতে পারে, যেমন ধরো এখানে লাইন দেওয়া রয়েছে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, এই দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশ? সর্বনাশের বহরখানার পরিচয় দাও। ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রিটির বর্ণনা দাও। এই ছিল এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন লাইন তুলতে পারে। এই উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেল। উৎসবকে তাদের সংসার মাটিতে লুটোপুটি খাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন বাদা সংক্রান্ত। বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে বা কোন বাদাকে আসল বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? অথবা অন্য লাইন তুলতে পারে, আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের। উৎসবের এই অনুসন্ধান কিভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসরণে লেখো। উৎসবের পরিচয় দাও। আসল বাদাটার খোঁজ কেন উৎসব করে উঠতে পারেনি বা উৎসব কেন তা খুঁজতে চেয়েছিল। তৃতীয় প্রশ্ন, দাঁতগুলি বের করে সে হিংস্র কামটের মতো ভঙ্গি করে, বা উৎসবের চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট কি? কে কার প্রতি কেন এমন আচরণ করেছিল। চতুর্থ প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? বুঝতে পেরে সে কি করেছিল। 5 নম্বর প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। উৎসবের পরিচয় দাও। সে কি করেছিল, তার কৃতকর্মের ফল কি হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয়। কার চিন্তা? আগে কি মনে হয়? চিন্তার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে মানুষ হবে। উৎসবকে তার পেটে ভাত নেই কেন, তার প্রেত হওয়ার বিষয়টি বুঝিয়ে লেখো। আর শেষে ভাত গল্পের নামকরণের সার্থকতা। সাধারণত নামকরণ দিয়ে প্রশ্ন হয় না, গল্পের বিষয়বস্তু জানতে পারলে নামকরণটি লেখা যায়। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, কনক পানি চালের ভাত খান কে? এই ক খ গ ঘর মধ্যে একটি অ্যান্সার, সেটা কমেন্ট সেকশনে দিও। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। কোন মেঘ চলছিল? মেঘ সরে যাওয়ার পর কোন ঘটনা ঘটল? 7টি প্রশ্ন থাকলো এই ভাত গল্প থেকে। নেক্সট, ভারতবর্ষ।
ভারতবর্ষের গল্পে যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রথমত হচ্ছে বুড়ির ধর্ম, সে সাম্প্রদায়িকতা থেকে মানবতা ধর্মে কিভাবে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয়ত বুড়ির চরিত্র, প্রথম অংশ এবং বাজারটির বর্ণনা। তবে প্রথম যে প্রশ্নটি থাকলো, ভারতবর্ষ গল্পে বুড়ির মধ্য দিয়ে যে মানবতাবোধের বিকাশ ঘটানো হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো, বা একটি বুড়ির মধ্য দিয়ে লেখক কোন কথা বলতে চেয়েছেন। দ্বিতীয় লাইন, তোর শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন কথা বলেছেন, এই উক্তির দ্বারা বক্তার কোন মনোভাবের কথা বর্ণনা করা হয়েছে। খুব খুব ইম্পর্ট্যান্ট লাইন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন। সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, এরপর কি ঘটেছিল তা গল্প অবলম্বনে লেখো। পঞ্চম প্রশ্ন, গ্রাম্য বাজারের ঘটনা। কে বাঁচায় কে বাঁচে থেকে যদি প্রশ্ন করতে চাও, আমি পড়ছি না, শুধু স্ক্রিনটা চালিয়ে দিচ্ছি, এবার দেখে নিও। এই প্রশ্নগুলো কেউ করলে করতে পারো, তবে ভাতটা অবশ্যই করবে। আর যারা অতিরিক্ত পড়াশোনা করো তাদের জন্য এই প্রশ্নগুলো থাকলো। পরে চলে আসি কবিতা, যেখানে প্রশ্নের দাগ সংখ্যা 4, মানে অর্থাৎ 4.1 এবং 4.2 দুটো প্রশ্ন থাকে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রত্যেকটি 5 নম্বর মানের অনধিক 150 শব্দে উত্তর করতে হয়, এই কথাটি কিন্তু লেখা থাকে। তাহলে কবিতা 2024-এর জন্য কোনটা দেখবে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহুয়ার দেশ, ক্রন্দনরতা জননীর পাশে, দুটো আমি দেখি। এই তিনটে কবিতা পড়লেই সাফিসিয়েন্ট, এই দুটো পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে প্রথমেই মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো, সেগুলো আমরা দেখব 24 সালে কি ইম্পর্ট্যান্ট রয়েছে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয়, অলস সূর্য কি আঁকে, সূর্যকে অলস বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামক মহুয়ার গন্ধ। খেয়াল রাখবে, ঝরুক মহুয়া ফুল আর নামক মহুয়ার গন্ধ, এখানে ঝরুক আর নামক এই দুটো বিষয়। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে, বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো। লাইন বদলে দিতে পারে, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের বর্ণনা দাও, সেখানে কবি কি উপলব্ধি হয়েছিল। এরকম নানান লাইন তুলে প্রশ্ন হতে পারে। 4 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখ হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। অতিরিক্ত এই দুটো প্রশ্ন দেখতে পারো। এরপর তোমাদের একটা প্রশ্ন রইল, মহুয়ার দেশ কবিতায় কয়টি গাছের কথা উল্লেখ আছে? 1, 2, 3, 4টি। অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দিও, পারলে স্কুলের নাম লেখো। আমি আলোচনা করছি বাঁকুড়ার সিমলাপাল থেকে, তুমি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ক্রন্দনরতা জননীর পাশে 2024-এর জন্য কি কি প্রশ্ন? খুব বেশি প্রশ্ন নেই। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কোন প্রসঙ্গে কবির এই উক্তি, কবির এমন মনোভাবের কারণ কি? আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। তাহলে কে ও কেন এমন প্রশ্ন তুলেছেন। তৃতীয় প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেন, জননী কেন ক্রন্দনরতা। 4 নম্বর প্রশ্ন, কেন বা সমাজ কিসের মূল্যবোধ, বক্তার এ ধরনের প্রশ্নের কারণ কি। এরপর কবিতা আমি দেখি বিষয়বস্তুটা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, কি কি প্রশ্ন হতে পারে। আমরা যে প্রশ্নগুলো রেখেছি, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। আমার শুধু দরকার গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, কার কেন, তার ফলে কি করতে হবে। অর্থাৎ সবুজায়নে সুখের কারণ, ভালো থাকার কারণ, এই বিষয়টি কিন্তু উল্লেখ করতে হবে। চলে এলাম নাটক,
5 নম্বর প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, 3 হলো নাটক থাকে 5 নম্বরে। 5.1 এবং 5.2 দুটো নাটক থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে একটা। তুমি ইচ্ছা করলে যে কোনো একটি নাটক খুব সুন্দর করে তৈরি করতে পারো। তাহলে প্রথমেই নানা রঙের দিন থেকে, খুব ইম্পর্টেন্ট, রজনীবাবুর চরিত্র। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। আর নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। তোমার জন্য একটি প্রশ্ন রইল, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে বিভাব নাটক, নামকরণের সার্থকতা। লাইন কিন্তু অন্যরকম হতে পারে, যে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র নাটকে যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন, বা নাটকটিতে কিভাবে হাসির খোরাক যোগানো হয়েছিল? এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল, বা কে কাকে কথা বলেছেন, কিভাবে জীবনকে উপলব্ধি করা যায়? চতুর্থ প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন? চলে এলাম আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এই দুটো জায়গা থেকে দুটো প্রশ্ন থাকে। প্রশ্নের দাগ সংখ্যা 6, 6.1 এবং 6.2। তুমি যে কোনো একটা চয়েস করতে পারো, অর্থাৎ এখন থেকে স্থির, নিশ্চয়ই তোমাদের স্থির আছে যে কোন জায়গার থেকে প্রশ্নটি করবে। প্রথমে আমরা আসি, আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তো বিভিন্ন ধরনের প্রশ্ন, নানান যে প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলোর কথা জানতে হবে, এবং এর মধ্য দিয়ে কবি সমাজ চেতনার কি পরিচয় দিয়েছেন, এই দুটো বিষয় জানলেই কিন্তু যে কোনো প্রশ্নের অ্যান্সার করা যাবে। তাহলে লাইন কি কি হতে পারে? গলদের নিপাত করেছিল সিজার। নিজের পক্ষে একটা রাঁধুনি তো ছিল সিজারকে, তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন? এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পাতায় পাতায় জয়, পাতায় পাতায় কাদের জয় ঘোষিত করাই বা পরাচিত। বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন? এরকম নানান প্রশ্ন। এই যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতায় মজুরের প্রশ্নগুলি কি কি ছিল, তার এই প্রশ্ন করার কারণ কি? তোমার জন্য একটি প্রশ্ন রইল যে প্রাচীন গ্রিসের থিবসের কতগুলি দরজা আছে? চলে এলাম ভারতীয় গল্প অলৌকিক। এখানে যে প্রশ্ন 2023 সাল থেকে প্রশ্ন এসেছিল যে গুরু নানক কীভাবে মর্দানা তৃষ্ণা নিবারণ করেন, তাহলে এইখান থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কোথা থেকে? পাঞ্জা সাহেবের লোকজন নিজেদের জীবন কিভাবে উৎসর্গ করে ট্রেনকে থামিয়ে দিয়েছিল। তাহলে ট্রেন থামানোর ঘটনার থেকে প্রশ্ন কিন্তু আসবে। আমরা এটাকেই রেখেছি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্যের ঘটনা জানতে পারি। ঘটনাটির বর্ণনা দাও। এই ঘটনা বক্তার মনে কি প্রভাব ফেলেছিল? গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি। কে শুনেছে? গল্পটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক হলো, ট্রেনটি থামানো হলো। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প স্মরণ করে হাসি পেত? হাসি পাবার এই বা কারণ কি? অন্য লাইন তুলতে পারে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটি নিজের ভাষায় লেখো। অবাক বিহল হয়ে বসে আছি, মুখে কথা নেই। মুখে কথা নেই কেন? অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস না করলেও পরে কিভাবে বিশ্বাস করেছিলেন? চলে এলাম 7 নম্বর প্রশ্ন, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে।
এখানে 24 সালে যে প্রশ্নগুলো করতে হবে তার জন্য হাত বাড়াও, মেঘের গায়ে জেলখানা এবং গারো পাহাড়ের নিচে, এই তিনটে জায়গা থেকে করতে হবে। এই দুটো না পড়ার প্রয়োজনীয়তা নেই। তাহলে হাত বাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট। কি কি লাইন তুলতে পারে না, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, তাকে সাহায্য করার কথা বলা হয়েছে কেন, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে চেয়েছেন। মিলিটারি ছাউনির পাশে অদ্ভুত এক জন্তু দেখলাম, জন্তুটির বর্ণনা দাও। জন্তুটির মধ্য দিয়ে লেখক কোন কোন কথা বলেন। সেই দুটো জ্বলন্ত চোখ শাস্তি চায়, এখানে কোন চোখের কথা বলা হয়েছে, সে কিভাবে শাস্তি চায় তা আলোচনা করো। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের যে শনাক্ত করেছে, কার শনাক্ত করার কথা বলা হয়েছে, কাদের কেন খুনি বলা হয়েছে। এরপর মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা পর্বে জেলখানাটির নাম কি, জেলখানাটির বর্ণনা দাও। নেক্সট, গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নিঘাত বিষে ডাক্তার। সাধুকে, সাধুর পরিচয় নিজের ভাষায় লেখো। গাঁয়ের লোকে ঠাট্টা করার কারণ কি, অর্থাৎ সাধুচরণ এবং মুস্তাফার জীবন কাহিনী। আর জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি, মানে এখান থেকেই কয়েদিদের জীবনযাত্রাটা লেখা যাবে। অতিরিক্ত প্রশ্ন এটা দেখতে পারো। নেক্সট এলাম গারো পাহাড়ের নিচে। কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন। অথবা তাই প্রজারা বিদ্রোহী উঠল, অর্থাৎ প্রায় সেম উত্তর। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিলেন কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। গারো পাহাড়ের অধিবাসীদের জীবনযাত্রার বর্ণনা, লাইন নানা রকম তুলতে পারে, জীবনযাত্রার বর্ণনাটি খুব সুন্দর করে রাখবে। এখানে চাষবাসের পদ্ধতি, অর্থাৎ গারোরা আগুন জ্বালিয়ে যে চাষবাস করতো সেই পদ্ধতি, নানা রকম লাইন তুলতে পারে। এরপর প্রশ্ন সংখ্যা 8। এখানে ভাষা থেকে দুটো প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে একটি প্রশ্ন। তো 2023 সালে ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব এসেছিল, জন্য বাকি তিনটে অংশ খুব গুরুত্বপূর্ণ, যেমন রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং ভাষা বিজ্ঞান শাখা। প্রথমে বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নটা দেখতে হবে সেটা হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। তারপর দ্বিতীয় প্রশ্ন, ভাবগত বা ভঙ্গিগত বা মেজাজের উপর নির্ভর করে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কম ইম্পর্টেন্ট। বাক্যের অব্যবহিত উপাদান কি, এর স্বরূপ বিশ্লেষণ করো। তারপরে রূপতত্ত্ব, রূপ মূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূলের উদাহরণ সহ পরিচয় দাও। প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুসারে প্রত্যয়ের কয়টি ভাগ ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। জোড় কলম রূপ ও ক্র্যানবেরির রূপমূলের সংক্ষিপ্ত পরিচয়, এই দুটো কিন্তু অতিরিক্ত। ভাষাবিজ্ঞান ও তার শাখা থেকে কি দেখবে, ভাষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা অভিধান বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে শাখাটি রয়েছে অভিধান বিজ্ঞান। আচ্ছা, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলি কি কি, যে কোনো একটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। এগুলো কিন্তু এক্সট্রা। গুচ্ছধ্বনি, শব্দার্থ পরিবর্তন, অবিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনি, গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনি, এগুলো অতিরিক্ত থাকলো, কারণ এগুলো 2023 সালে এইখান থেকে প্রশ্ন এসেছে, তাই এখান থেকে এইগুলো পড়ার সম্ভাবনা কম। যদি কেউ অতিরিক্ত করতে চাও তাহলে তুমি এখান থেকে করতে পারো। চলে এলাম 9 নম্বর প্রশ্নে। এখানে কিন্তু 4টে প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। 5 × 2 = 10। বিষয় কিন্তু মোট 5টা, বাংলা গানের ধারা, চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা আর ক্রীড়া সংস্কৃতি। তাহলে প্রথমেই বাংলা গানের ধারা, তাহলে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং কাজী নজরুল মোস্ট ইম্পর্টেন্ট। চতুর্থ প্রশ্ন, লোকসঙ্গীতের ধারাগুলি কি কি, যে কোনো একটি ধারা সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিজেন্দ্রলাল রায়। এই 5টি প্রশ্ন রইল। এছাড়া যারা বেশি পড়ো তারা মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, কিশোর কুমার বিষয়টি দেখতে পারো।
দ্বিতীয় সেট, বাঙালির চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান, রামকিঙ্কর বেজের অবদান, যামিনী রায়ের অবদান। পট কি? বাংলায় এই শিল্পধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় সেট, বাংলা চলচ্চিত্রের কথা, ঋত্বিক ঘটক, মৃণাল সেন আর তপন সিংহ। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সিনেমার নির্বাক যুগ ও সিনেমা জগতে মেডানা থিয়েটারের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্র ধারায় তথ্যচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর সেট, অর্থাৎ চতুর্থ প্রশ্ন, বিজ্ঞান চর্চা থেকে কার কার কথা পড়তে হবে? কাদম্বিনী বসু, নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়। আর বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু বা বসু বিজ্ঞান মন্দির। চতুর্থ প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চায় বাঙালিদের অবদান আলোচনা করো। অতিরিক্ত তুমি এগুলো দেখতে পারো। পঞ্চম সেট পড়ার প্রয়োজনীয়তা নেই, যেহেতু অনেকেই চায়, তাই তোমাদের সাজেশনে রাখলাম। এরপরে আসি প্রশ্ন সংখ্যা 10। 10-এ 4টি বিষয় থাকে, একটি প্রশ্ন করতে হয়। প্রথমে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, এই বিষয়গুলো দেখে রাখবে। ছাত্র জীবন ও ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা, অরণ্য ও বন্যপ্রাণ সংরক্ষণ, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা, বিশ্ব উষ্ণায়ন এবং দেশপ্রেম সম্পর্কিত বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পরিবেশ দূষণতার প্রতিকার, এগুলো দেখে রাখবে, তাহলে একটা না একটা পেয়ে যাবে। তবে বেশিরভাগ স্টুডেন্ট জীবনী সম্পর্কিত প্রশ্নগুলো, অর্থাৎ যেটা 10.4-এ থাকে, 10.2-তে যেগুলো করবে সেগুলো বাংলার কুটির শিল্প, নারীর অধিকার, অপরাধের উৎসব, অর্থাৎ বৈষম্যমূলক সামাজিক অবস্থা, লোক সংস্কৃতির উপর। বিতর্কমূলক প্রবন্ধ রচনা, এখানে চলভাস ছাড়া চলমান জীবন অচল, জীবিকার আদর্শ স্থান বিদেশ, দূরদর্শন জীবনকে মানব জীবনের সমস্যাকে জর্জরিত করে তুলেছে, সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য, নগরায়ন মানব সভ্যতার উন্নতির প্রথম শর্ত। 10.4-এ এটা সবাই বেশিরভাগ স্টুডেন্ট এখান থেকে করে। দেখো, একবারও কিন্তু 16 সাল থেকে কোনো রিপিটেশন নেই। তুমি কোনগুলো করবে? কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ছিল সম্পূর্ণ সাজেশন। সকলের পরীক্ষা ভালো হোক এই বলে এখানেই শেষ করলাম।